এবার আমাদের পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে এভলিউশন বা বিবর্তন। এই এভলিউশন ইউনিটটাও আমরা মলিকিউলার বায়োলজির মতো সুন্দর করে ডিটেলসে পড়ে নেব। তাহলে আজকে তার প্রথম লেকচার। তাহলে দেখা যাক কি বলা হয়েছে। এভলিউশন, যাকে বাংলায় বিবর্তন বলে। Evolution means gradually change in species or pattern of an organism. Evolution মানে হচ্ছে কোনো স্পিসিস বা প্রজাতিতে ধীরে ধীরে কোনো চেঞ্জ বা ওই প্রজাতির প্যাটার্নের চেঞ্জ, ওই প্রজাতির ধীরে ধীরে উন্নত ও জটিল হওয়ার প্রক্রিয়াই হচ্ছে এভলিউশন, সময়ের সাথে সাথে ধীরে ধীরে। কেন? ডিউ টু জেনেটিক চেঞ্জ। তার ভিতরে জেনেটিক চেঞ্জ, জেনেটিক পুনঃসংযুক্তি বা জেনেটিক রিকম্বিনেশনের ফলে পরবর্তী অপত্যে যে নতুন বৈশিষ্ট্য সংযোজিত হচ্ছে, অর্থাৎ মিউটেশন বা ভ্যারিয়েশন আসছে, সেটাই তাকে জটিল জীবে পরিণত করছে ধীরে ধীরে। এটা কিন্তু কয়েক বছরের মধ্যে হয় না, 100 বছর 200 বছর সময় লাগে। তাহলে এরপরে ইউনিট অফ এভলিউশন, পপুলেশন। এভলিউশন কিসের মধ্যে হয়? পপুলেশন বা জনগোষ্ঠীর মধ্যে। একজন নির্দিষ্ট মানুষের এভলিউশন হতে পারে না। যখন এভলিউশন হবে অনেক দিন পর পর, অনেক বছর পর পর, প্রায় 200, 300, 400 বছর পর পর কোনো পপুলেশন, টোটাল মানব গোষ্ঠীর ইভলিউশন, টোটাল একটা উদ্ভিদ গোষ্ঠীর ইভলিউশন, ওই পপুলেশনে যত মানুষ আছে বা যত উদ্ভিদ আছে ওই এলাকায় বা কয়েক লক্ষ লক্ষ মানুষের এভলিউশন একবারে হবে, কোটি কোটি মানুষের, কোনো একজন ইন্ডিভিজুয়ালের হবে না। তাহলে ইউনিট অফ এভলিউশন আছে পপুলেশন। এভলিউশন কাদের হয়? পপুলেশনে। র মেটেরিয়াল অফ এভলিউশন। এভলিউশন কেন হয়? ভ্যারিয়েশনের জন্য। ক্রসিং ওভারের ফলে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে জীবে ভ্যারিয়েশন আসে। এই ভ্যারিয়েশন কেন আসে? এই ভ্যারিয়েশনের কারণ কি? পরিবেশ। পরিবেশ সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। আগে পরিবেশের টেম্পারেচার এত ছিল না, এখন টেম্পারেচার বাড়ছে। এই টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাণী নিজেদের অ্যাডাপ্ট করছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার ফলে এভলিউশন আসছে। এরপরে ড্রাইভিং ফোর্স অফ এভলিউশন। এভলিউশনের জন্য দায়ী কি? ন্যাচারাল সিলেকশন। পরিবেশই এভলিউশনের জন্য দায়ী। কোনো মানুষই কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে যেটা প্রতিকূল, সেই প্রতিকূল পরিবেশের থেকে বাঁচার জন্য কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ গোষ্ঠী নিজেদের অভিযোজিত করতে চাই, তার জন্য তাদের জীবে, তাদের ভেতরে ভ্যারিয়েন্ট আসে, সেটা তারা অপত্যে সঞ্চারিত করে। এটাই হচ্ছে এভলিউশন। হারবার্ট স্পেন্সার বিজ্ঞানী টার্ম দ্য ওয়ার্ড এভলিউশন। হারবার্ট স্পেন্সার এভলিউশন টার্মটা দিয়েছিলেন। এবার এভলিউশনের মধ্যে কিছু কিছু পার্ট আছে। প্রথমে আছে অরিজিন অফ লাইফ। এভলিউশনের প্রথমে বলা হয়েছে কীভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো। তাহলে দেখে নিই। অরিজিন অফ ইউনিভার্স 20 বিলিয়ন ইয়ার্স এগো। 20 বিলিয়ন ইয়ার্স এগো আগে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। অরিজিন অফ লাইফ 4 বিলিয়ন ইয়ার এগো। অ্যান্ড অরিজিন অফ আর্থ, এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল 4.5 বিলিয়ন ইয়ার এগো। আর তার 500 মিলিয়ন বছর পরে, বিলিয়ন না, 500 মিলিয়ন বছর পরে, মানে 4 বিলিয়ন ইয়ার্স এগো লাইফের সৃষ্টি হয়েছিল। কারণ 0.5 বিলিয়ন মানে 500 মিলিয়ন। এবার হচ্ছে থিওরিস অন দ্য অরিজিন অফ আর্থ। এই পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে তার জন্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম থিওরি দিয়েছে। বিভিন্ন বহুকাল আগের থেকে এই থিওরিগুলো প্রচলিত। এবার তার মধ্যে সব থিওরি ভুল প্রমাণিত হয়েছে একটা বাদে। দেখে নিই আস্তে আস্তে। থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। কীভাবে একটা স্পেশালভাবে একটা ক্রিয়েশন, কী বলছে? আর্থ ওয়াজ মেড বাই গড। পৃথিবী নাকি ভগবানের সৃষ্টি করেছে অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে। অ্যান্ড হিউম্যান ওয়াজ মেড বাই গড, এবং মানুষ তৈরি হয়েছে ভগবানের দ্বারাই ষষ্ঠতম দিনে। এ কোনো দিন হতে পারে? বিগ ব্যাং থিওরি টক্স অফ এ সিঙ্গুলার হিউজ এক্সপ্লোশন আনইমাজিনেবল ইন ফিজিক্যাল টার্ম। বিগ ব্যাং থিওরি আছে যেটা বলছে কোনো একটা মহাজাগতিক বস্তুর হঠাৎ একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের ফলে এক টুকরো থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যেটা কল্পনার মতোই, মানে যার কোনো
ব্যাখ্যা নেই। বলা হচ্ছে বিশাল মহাজাগতিক বস্তুর বিস্ফোরণের ফলে তার এক টুকরোতেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এমনও বলা হয়েছে, কিন্তু এইগুলো পরে মিথ্যা প্রমাণ হয়েছে। তারপর আছে অ্যাবায়োজেনেসিস থিওরি। লাইফ কেম ফ্রম নন লিভিং থিং। লাইফ নাকি কোনো অজীবিত বস্তুর থেকে আসে, মানে জীবন থেকে জীবনের উৎপত্তি নয়, জীবন আসে কোনো নন লিভিং থিংয়ের থেকে, যেমন মাড বা কাদা, রটেন ফ্লেশ পচা মাংস, সোয়েট ঘাম, স্ট্র খড়, উড কাঠ ইটিসি, এই সকল জিনিস থেকে নাকি প্রাণের উৎপত্তি হয়। এগুলো কারা বলেছিল? এই অ্যাবায়োজেনেসিস থিওরি কারা দিয়েছিল? অ্যারিস্টটল, এপিকিউরাস অ্যান্ড আদার সায়েন্টিস্ট অ্যাগ্রিড দিস, এইগুলোকে মেনে নিয়েছিল তারা। এরপরে আসে বায়োজেনেসিস থিওরি। কি বলছে? লাইফ কেম ফ্রম প্রি এক্সিস্টিং সেল। লাইফ কোথা থেকে আসে? প্রি এক্সিস্টিং লাইফ। লাইফ তার পূর্ববর্তী জীবন থেকে আসে, মানে কোনো জীবন থেকে জীবনের উৎপত্তি হয়। জীবন উৎপত্তি হওয়ার জন্য কোনো জীবনই চাই। লাইফ কেম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, মানে পূর্বের কোনো জীবন থেকে লাইফ আসে। এটা কে দিয়েছিল? স্প্যালেনজেনি, রেডি, লুইস পাস্তুর। স্প্যালেনজেনি, রেডি আর লুইস পাস্তুর মিলে এই থিওরিটাকে প্রমাণ করেছিল। লুইস পাস্তুর একটা কাচের নলের ফ্লাক্সের মধ্যে পচা মাংস রেখে সেই ফ্লাক্সের মুখ বন্ধ করে দিয়েছিলেন এবং মুখ বন্ধ করে দিয়ে দেখেছিলেন সেই পচা মাংসের থেকে কোনো জীবের সৃষ্টি হয় কিনা। দেখেছিলেন সেই পচা মাংসের থেকে কোনো জীবনের উৎপত্তি হয়নি, কারণ সেটা বায়ুর কন্ট্যাক্টে ছিল না। বায়ুর কন্ট্যাক্টে না থাকায় বাইরের থেকে কোনো অর্গানিজম তার মধ্যে আসতে পারেনি, এসে তার মধ্যে গ্রো করতে পারেনি। তাই তিনি প্রমাণ করে দিয়েছিলেন লাইফ কেম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, নন লিভিং থিং। এবং তিনি আরেকটা ফ্লাক্সে কী করেছিলেন? ওই পচা মাংস নিয়ে মুখ খুলে রেখেছিলেন, ফলে বায়ুর থেকে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন প্রাণীর লার্ভা, ডিম তারপরে এসে পড়েছিল এবং সেখানে প্রাণীর সৃষ্টি হয়েছিল। এইভাবেই তিনি প্রমাণ করেছিলেন বায়োজেনেসিস থিওরি থেকেই লাইফ আসে। এরপরের যে থিওরিটা সেটা হচ্ছে এক্সট্রা টেরিস্ট্রিয়াল আর কসমিক অরিজিন থিওরি। মহাবিশ্ব সম্বন্ধীয় একটা থিওরি, যেটাকে কসমিক থিওরি বলে, কসমিক অরিজিন থিওরি। কে দিয়েছিলেন? বিজ্ঞানী রিক্টার। তিনি কি বলেছিলেন? লাইফ অরিজিনেট অ্যাট ইউনিভার্স। জীবন নাকি মহাবিশ্বের কোনো অন্য কোথাও সৃষ্টি হয়েছে, মানে পৃথিবীর বাইরে, অ্যান্ড দ্যাট ফ্লাইস আউট অ্যাট আর্থ, এবং সেখান থেকে উড়ে সেটা পৃথিবীতে চলে এসেছে। একে বলা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। প্যানস্পার্মিয়া থিওরি, পারস্পার্মিয়া থিওরি, মানে দূরের থেকে স্পার্ম, মানে কোনো বীজ বা রেণু উড়ে এসে পৃথিবীতে পড়েছে, ফলে পৃথিবীতে এসে প্রাণের সৃষ্টি হয়েছে। ইউনিট স্পোর, মানে কোনো স্পোর যেটা ডরমেন্ট ছিল হচ্ছে বাইরে, পৃথিবীর বাইরে, পৃথিবীতে এসে অনুকূল পরিবেশ পেয়ে এখানে জীবন লাভ করেছে। যে স্পোরগুলোকে ভাষায়, বিশেষ ভাষায় বলে কসমোজোয়া, যেটা লাইফ হিডেন্স উইদিন ইট, মানে মনে করা হতো এই কসমোজোয়া বা স্পোরের, ডরমেন্ট স্পোরের মধ্যেই জীবন সুপ্ত আছে। এগুলো কিন্তু সবই ধারণা, এগুলো কোনোটাই সঠিক প্রমাণিত হয়নি। তারপরে আসে যেটা ইম্পর্টেন্ট থিওরি, সেটা হচ্ছে থিওরি অফ বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ বা কেমোজেনি। এইটাই সত্য প্রমাণিত হয়েছিল। দিস থিওরি ওয়াজ গিভেন বাই ওপারিন অ্যান্ড হ্যালডেন। বিজ্ঞানী ওপারিন অ্যান্ড হ্যালডেন এই থিওরিটা প্রপোজ করেছিল। তারা কি বলেছিলেন? অ্যাট ফার্স্ট দ্য এনভায়রনমেন্ট ইজ রিডিউসিং ইন নেচার। প্রথমে পৃথিবীর পরিবেশ ছিল রিডিউসিং, বিজারণধর্মী, কারণ পৃথিবীর পরিবেশে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। ডিউ টু দ্য কনডেনসেশন অ্যান্ড পলিমারাইজেশন অফ কেমিক্যাল কম্পাউন্ড লাইফ অরিজিনেট। কনডেনসেশন মানে ঘনীভবন, এবং পলিমারাইজেশন মানে আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশনের ফলে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডের পলিমারাইজেশনের ফলে ফ্যাট গঠিত হয়। তেমনি বিভিন্ন রাসায়নিক যৌগের কনডেনসেশন বা ঘনীভবন এবং পলিমারাইজেশনের ফলেই কোনো জটিল যৌগ উৎপন্ন হয়েছিল এবং সেই জটিল যৌগ থেকেই প্রাণের সৃষ্টি। এগুলো বলেছিল কারা? ওপারিন এবং হ্যালডেন দুজনে মিলে। ডিউ টু রেডিয়েশন, বিকিরণ, মানে সূর্যের তীব্র বিকিরণ, স্পার্কিং অফ ইলেকট্রিক চার্জ, মানে বিদ্যুতের যে স্ফুলিঙ্গ, সেই উচ্চ স্ফুলিঙ্গ ইলেকট্রিক চার্জের ফলে সিম্পল কম্পাউন্ড কনভার্ট ইন্টু কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল সরল যৌগগুলো জটিল যৌগে পরিণত হয়েছিল। এবার এই থিওরিগুলো যে সত্য সেটা প্রমাণ করে দিয়েছিলেন মিলার অ্যান্ড উরে 1953।
দিস থিওরি ওয়াজ প্রুভড বাই মিলার অ্যান্ড উরে। তারা কী করেছিল, দে টেক মিথেন CH4 অ্যামোনিয়া NH3 and H2 in 2:2:1 রেশিও, মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন 2:2:1 রেশিওতে নিয়েছিল, এবং হট ওয়াটার নিয়েছিল, গরম জল নিয়েছিল, যার টেম্পারেচার 800 ডিগ্রি সেন্টিগ্রেড। দে মেনটেন 75 কিলোভোল্ট ভোল্টেজ। তারা একটি ফ্লাক্সের মধ্যে এগুলো নিয়েছিল, এবং সেই ফ্লাক্সের তারা 75,000 ভোল্টেজ সৃষ্টি করেছিল কারেন্টের, অ্যান্ড গিভ ইলেকট্রিক্যাল স্পার্ক। এবং যেহেতু বিদ্যুৎ স্ফুলিঙ্গ তো দেওয়া, মানে ওই আকাশের বিদ্যুৎ স্ফুলিঙ্গ তো দেওয়া সম্ভব না, তাই জন্য তারা এর মধ্যে ইলেকট্রিকের দ্বারা ইলেকট্রিক্যাল স্পার্কিং সৃষ্টি করেছিল, তড়িৎ স্ফুলিঙ্গ ফ্লাক্সের মধ্যে। এবং কিছুদিন পরে দেখা গেল ওই যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এগুলো নিচে থিতিয়ে পড়লো, নিচে থিতিয়ে পড়ে তাই সেই থেতানো অংশ থেকে কী পাওয়া গেলো, অ্যামাইনো অ্যাসিড, সুগার, নাইট্রোজেন বেস, পিগমেন্ট বা রঞ্জক, ফ্যাট, অ্যাসপার্টিক অ্যাসিড, ইউরিয়া এবং মেনি আদার অর্গানিক কমপ্লেক্স। এরকম অনেক অর্গানিক কম্পাউন্ড কমপ্লেক্স পাওয়া গেল। মানে এনারাও দেখো বলেছিল, ডিউ টু রেডিয়েশন অ্যান্ড স্পার্কিং অফ ইলেকট্রিক চার্জ সিম্পল কম্পাউন্ড কনভার্ট ইনটু কমপ্লেক্স। এগুলো সব সিম্পল কম্পাউন্ড, এইগুলো সেইগুলো এই যে কমপ্লেক্স কম্পাউন্ডে পরিণত হয়ে গেছে। কিসের জন্য? ইলেকট্রিক্যাল স্পার্ক এবং হিটের জন্য। দিস এলিমেন্ট ইজ কম্পোনেন্ট অফ সেল। এই এলিমেন্টগুলোই কিন্তু কোনো সেলের কম্পোনেন্ট, কারণ সেলে অ্যামাইনো অ্যাসিড, সুগার, নাইট্রোজেনাস বেস মানে ডিএনএ, পিগমেন্ট, সেলের কালার থাকে, ফ্যাট, সেলে এইগুলো কিন্তু সবই থাকে, অ্যাসপার্টিক অ্যাসিড, ইউরিয়া। সো দিস থিওরি ইজ গ্রান্টেড। সুতরাং এই থিওরিটা গ্র্যান্ট হয়েছিল। এবার আসে হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, সুগার, অ্যামাইনো অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, মিথেন এবং হট ওয়াটার অফ ওশান, সমুদ্রের গরম জল, পাইলস মানে মিশ্রিত হয়, অ্যান্ড মেক্স আ স্যুপ লাইক কম্বিনেশন অ্যাট ভেরি আর্লি স্টেজ অফ আর্থ। এগুলো পৃথিবী সৃষ্টির আদিম পর্যায়ে কার্বোহাইড্রেট, ফ্যাট, সুগার, অ্যামাইনো অ্যাসিড, অ্যালডিহাইড, মিথেন, হট ওয়াটার সমুদ্রের গরম জলের সঙ্গে এইগুলো মিশে একটা স্যুপ লাইক স্ট্রাকচার তৈরি করেছিল, কম্বিনেশন, যেটাকে হেলডেন হট ডাইলিউট স্যুপ বলে। এগুলো সিম্পল, কিছুই না। তারপর আছে কোয়াসারবেট। ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এই কণাগুলো পরস্পর একত্রিত হয় এবং একত্রিত হয়ে ফর্ম কোলয়েড লাইক স্ট্রাকচার 10 to 500 মাইক্রোমিটার ব্যাসযুক্ত স্ট্রাকচার তৈরি করে। কিসের জন্য? ইন্টারমলিকুলার ফোর্সের দ্বারা আকর্ষিত হয়ে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এগুলো একটা কোলয়েড কণা গঠন করে। মেন কোলয়েড কণা এটা বলতে হবে, যেটাকে ওপারিন বলে কোয়াসারবেট। ওপারিনের মতো এর থেকেই জীবনের সৃষ্টি হয়েছিল। তারপরে মাইক্রোস্পোরটি কি? প্রোটিনয়েড মানে হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন। প্রোটিনই হচ্ছে প্রোটিনয়েডের আর এক নাম, বা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, একই ব্যাপার। হোয়েন কন্ট্যাক্ট উইথ ওয়াটার, এই প্রোটিনয়েড যখন জলের সংস্পর্শে আসে, ফর্ম মেনি স্পেরিক্যাল শেপ মলিকুল, তৈরি করে অনেক ক্ষুদ্র মেনি স্মল স্পেরিক্যাল শেপ মলিকিউল 1 to 4 মাইক্রোমিটার ব্যাসযুক্ত, হুইচ হ্যাজ এবিলিটি টু বাডিং বা কোরোৎকোদগম। বাডিং মানে কোরোৎকোদগম, যার ক্ষমতা আছে বাডিং বা কোরোৎকোদগম করার, বাইনারি ফিশন বা দ্বিবিভাজন করার, মুভমেন্ট চলনের, এবং সেলুলার টাইপ অফ স্ট্রাকচার, এবং এটা কোষের মতো দ্বিস্তরীয় গঠনযুক্ত, যাকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার নামকরণ করেন। মানে প্রোটিনয়েড কণাগুলো জলের সংস্পর্শে আসলো, এসে সেইগুলো ছোট ছোট গোলাকার কণায় পরিণত হলো, যার ব্যাস 1 থেকে 4 মাইক্রোমিটার, যেগুলো কি করতে পারে? বাডিং করতে পারে, বাইনারি ফিশন করতে পারে, যাদের চলনের ক্ষমতা আছে বা মুভমেন্ট, এবং সেলুলার টাইপ অফ স্ট্রাকচার, সেলের মতো, কোষের মতো গঠনযুক্ত। এগুলোকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার নামকরণ করেন। এই কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের সাথেই নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে, যেটা জলে প্রথম সৃষ্টি হয়। প্রোটোসেল থেকেই জীবনের উৎপত্তি। এটাই হচ্ছে জীবন কী করে আসলো তার আসল ব্যাখ্যা, এই কেমোজেনি থিওরি, যেটা ওপারিনো হ্যালডেন দিয়েছিল এবং যার প্রমাণ করেছিলেন বিজ্ঞানী মিলার ও উরে। এর পরের ভিডিওতে আমরা দেখব এভিডেন্স অফ বায়োলজিক্যাল এভলিউশন। এই এভলিউশন যে হচ্ছে তার কিছু প্রমাণ, সাবুত ছাড়া তো জাজ সাহেব কিছু বিশ্বাস করবে না, ওই জন্য এভলিউশনের প্রমাণ আমাদের দিতে হবে। সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব।